সকালে নাস্তার পাট চুকেছে মাত্র। রেহনুমা তখন রান্নাঘরে। কদিন ধরে গোটা বাড়ির কাজকর্ম একা হাতে সামাল দিচ্ছেন তিনি। আপাতত তনিমাকে কুটোটিও নাড়তে দেওয়া হচ্ছে না, কারণ তুষি। ভদ্রমহিলা তুষিকে দিয়ে কাজ করাতে নারাজ, কিন্তু ইয়াসিরের জেদ আর রেহনুমার তাল মেলানোর কারণে খুব একটা সুবিধে করতে পারছেন না। সাইফুল শওকতেরও মৌন সায়েতে। তুষি এদের চারজনেরই বড্ড অপছন্দের মানুষ। তনিমা স্বভাবে বেশ নরম গোছের, তার ওপর জীবনের একটা প্রবল ধাক্কায় যখন তার সব কিছু তছনছ হয়ে যাচ্ছিল, ইয়াসিরই তো সঙ্গে ছিল তখন। তাই চাইলেও ছেলেটাকে কড়া করে কিছু বলতে পারেন না তিনি। আবার ওর দিক থেকে দেখতে গেলে একটা কথা সত্যি, অনাকাঙ্ক্ষিত এই বিয়েটা এক ঝটকায় মেনে নেয়া কারোর পক্ষেই সম্ভব নয়। সে অনেক আগের কথা, তখন ঢাকার বুকে ওনাদের এই বাড়িটা ছিল না। ইয়াসির স্কুলে পড়তো, বোর্ডে স্ট্যান্ড করায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে গোল্ড মেডেল দিয়েছিল ওকে। সেই ছেলে কি চাইলেই পড়াশোনায় এমন অজ্ঞ স্বভাবের চোর মেয়েকে বউ বলে মেনে নিতে পারবে? জীবন কি এতই সহজ, এতই সরল? এসব তো আর আবেগ দিয়ে হয় না। তনিমা ইয়াসিরের ব্যাপারটা বোঝেন, আবার তুষির জন্যেও মায়া হয়। কিন্তু তার কথা হচ্ছে, যদি সংসারই না করবে ইয়াসির, বউয়ের সম্মান না দেবে, তবে মেয়েটাকে যেতে দিলেই পারে। এভাবে বাড়িতে জিম্মি করে রাখার তো কোনো মানে নেই। ইয়াসির সৎ দায়িত্ববান পুলিশ অফিসার হিসেবে গোটা দেশের কাছে পরিচিত এখন। তার দ্বারা এমন অন্যায় কি তনিমা স্বাভাবিকভাবে নিচ্ছেন? নেওয়া সম্ভব কখনো? ভদ্রমহিলা ফোঁস করে শ্বাস ফেললেন। নিশ্চুপ রওনা করলেন জয়নবের ঘরে। পৌরার হাঁটুর ব্যথা কয়দিন ধরে মারাত্মক হারে বেড়েছে। হাঁটা চলায় কষ্ট হচ্ছে খুব, তাই ঘরেই খাবার দিয়ে আসা হয়। আজকেও নিয়ে গেলেন তনিমা। ইউষার পরীক্ষা কদিন পর। সে প্রাণপণ চেষ্টা করে ভালো রেজাল্ট করতে, কারণ তার অয়ন ভাই। অয়ন ছাত্র হিসেবে দুর্দান্ত। ইয়াসির কলেজ পর্যায় থেকে একটু গতি হারালেও অয়ন কখনো লক্ষ্যচ্যুত হয়নি। পরিবারের সবচেয়ে মেধাবী ছাত্র সে। ইউষার ধারণা, অয়নের দুটো মাথা, একটা মাথা দিয়ে তো মানুষের এত কাজ করা সম্ভব নয়, তাই না? এখন অয়নের বউ হতে গেলে ওকেও তো অমন মেধাবী হতে হবে। অয়ন ভাই ডাক্তার, ইউষা যদি সেখানে লাড্ডুগুড্ডু হয়, লোকে হাসবে না? মুখের সামনে বই মেলে রাখলেও ইউষার চোখ ছিল অয়নের ওপর। কলাপাতা রঙের টি শার্ট পরা ছেলেটা ঠিক তার নাক বরাবর খাবার টেবিলে বসে নাস্তা করলো, পানি খেলো, হাত মুখ মুছে রওনা করলো সিঁড়িতে। পুরোটা সময় ইউষা মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে রইলেও অয়ন ফিরলও না এদিকে। খাবার টেবিলের কাঠের ওপর একটা বিশাল কাঁচ বসানো, এটো জিনিসপত্রের ছোঁয়ায় বেশ ময়লা হয়ে গেছে। রেহনুমা বলে গেছেন সবাই উঠে গেলে মুছে ফেলতে। আর শেষের সেই মানুষটাই হলো অয়ন। তুষি টেবিল মুছতে মুছতে একবার চলে যাওয়া ওর দিকে তাকালো। শুধু ইয়াসির ছাড়া সবাই বাড়িতে আজ। আইরিন এখনো ঘুম থেকে ওঠেনি, অয়নও বের হয়নি বাইরে। এই ছেলেটাকে নিয়ে তুষির মাঝে বিস্তর কৌতূহল। এর মাঝে কয়েকদিন কেটেছে, যবে থেকে তুষি সৈয়দ ভিলায় এলো, অয়নকে পরিবারের কোনো ব্যাপারে থাকতে দেখেনি। একটা কিছুতেও নাক গলায় না, শুধু সময় মতো খেতে নামে, আবার ঘরে চলে যায়। তবে খাবার টেবিলে এইটুকু সময় পরিবারের সাথে জমিয়ে কথা বলে সে। কিন্তু বড়সড় ঝামেলার একটাতেও অয়নকে তুষি দেখেনি। বিটকেলটা রোবট হলে এটা তো ওরও এক কাঠি ওপরে। অয়নের যাওয়া থেকে তুষি চোখ সরিয়ে আনলো। হঠাৎ নজর পড়ল ইউষার ওপর। বই খাতা নিয়ে পড়তে বসেছিল সোফায়, অথচ পড়ার তো নামই নেই। কেমন হাঁ করে চেয়ে আছে মেয়েটা। তার মুগ্ধ দৃষ্টির পথ অনুসরণ করে তুষিও চাইল সেদিকে। অয়নকে দেখেই ভ্রু বাঁকালো অমনি। নিম্নষ্ট কামড়ে একপল ইউষাকে দেখল, পরের বার তাকে। মেয়েটা এমন করে তাকিয়ে আছে কেন? ব্যাপারটা তো সুবিধের লাগছে না। মনের প্রশ্ন করেই ফেলল তুষি। কি দেখছো তুমি? ইউষার ধ্যান ছুটল, তাকালো তড়িঘড়ি করে। চেহারা জুড়ে বসতে চাওয়া অস্বস্তির গাঢ় চিহ্ন মুছতে বোকার মতো হাসল মেয়েটা। মিনসে গলায় জানালো, কই কিছু না, কিছু না। তুষি মিটিমিটি হাসল। তার মনে বলছে, ঘটনার জল স্রোতের মতো সবেগী। ইউষা কি ওই লোকটাকে পছন্দ করে?
এর মাঝেই রেহনুমা এলেন। মাকে দেখে ইউষা তটস্থ হয়ে বসল, হাতের বইয়ে মাথা নুয়ে বোঝালো সে মন দিয়ে পড়ছে। রেহনুমা চুলায় তরকারি বসিয়ে এসেছেন, হাবভাবে তাড়াহুড়ো। রেশমিও নেই, ছাদে কাপড় নাড়তে গিয়েছে। কাল তুষি যা যা ধুয়েছে তার একটাও পরিষ্কার হয়নি, বেচারাকে সেসব আজ আবার কাচতে হলো। রেহনুমার হাতে চায়ের কাপ। শওকত বলেছিলেন রুমে পাঠিয়ে দিতে। কাকে বলবেন এখন? ভদ্রমহিলা এদিক ওদিক চাইলেন। ইউষা পড়ছে বলে বিরক্ত করলেন না, তুষির সামনে রেখে বললেন, চাটা ভাইজানকে দিয়ে এসো তো। তুষির কাজ শেষ হয়নি, তাও গাইগুই করতে গেল না। যা দরজাল মহিলা! কোমরে দুপ্যাচ দেয়া ওড়নার মাথা ছুটিয়ে পা বাড়ালো সে পথে। রেহনুমা যেতেই ইউষা সাবধানী বাণী ছুড়ল, বড় চাচু কিন্তু মেজাজি মানুষ, তুষি একটু সমঝে থেকো কেমন? বাধ্যের নাই মাথা নাড়ল ও। তবে ইউষা নিশ্চিন্ত হতে পারল না। তুষি কি কথা শোনার মানুষ? তুষি গত কদিনে বাড়িময় এত টুংটুং করে ঘুরেছে, মোটামুটি কয়েকটা ঘর ওর আয়ত্তে এখন। তার মাঝে তনিমার কামরাও আছে। সেই মতো মেয়েটা সোজা চৌকাঠে এসে দাঁড়ালো। দরজা খোলাই আছে, পর্দা দুপাশে গোটানো। তুষি অনুমতি চাইল না, ঢুকে পড়ল শুরুত করে। রুমের ইজি চেয়ারে বসে পত্রিকা পড়ছিলেন শওকত। প্রগাঢ় মনোযোগের তোড়ে তুষির উপস্থিতি বিশেষ লক্ষ্য করেননি তিনি। চায়ের কাপ সমেত মেয়েটা চেয়ারের পেছনে এসে দাঁড়ালো। খবরের কাগজের লেখাগুলো বিড়বিড় করে পড়ছেন শওকত। হঠাৎ পাতা উল্টালেন। এক পৃষ্ঠা পড়েই বিনোদনের পাতা বেরিয়ে এলো। মুখ তুলল বড় বড় তারকাদের ছবি। তার মধ্যে একটা ছবিতে চোখ আটকে গেল তুষির। চেঁচিয়ে উঠল আনন্দে, ই শাহরুখ খান! কানের কাছে হঠাৎ শব্দে চমকে গেলেন শওকত। পিছু ফিরলেন ধরফরিয়ে। তুষিকে দেখেই ত্রস্ত দাঁড়ালেন তিনি। এ কি, তুমি এখানে কি করছো? তুষির ওসবে মন নেই, আবদার ছুড়ল তৎক্ষণাৎ, একটু পড়ুন না কাকা, শুনি কি লিখেছে। ইস, আমি যে শাহরুখের কত বড় ফ্যান, আপনাকে বললেও বুঝবেন না। ওই যে ওর একটা গান আছে না ঐশ্বরিয়ার সাথে। তুষি গাওয়া শুরু করলো। শওকত তাজ্জব স্তম্ভিত। তুষি শুধু গাইছেই না, হাত পা ছুঁড়ে নাচতেও চাইছে, তবে মুঠোয় টলটলে জলভর্তি কাপটার জন্য সুবিধা করতে পারছে না। ভদ্রলোক ভ্যাবাচ্যাকা চোখে চেয়ে রইল কিছুক্ষণ, ধমক ছুড়লেন পরপরই, চুপ, থামো বলছি। তুষি আঁতকে উঠল, থামল তার নাচ গান। শওকত হতভম্ব চোখে বললেন, আশ্চর্য মেয়ে তো তুমি, একজন গুরুজনের সামনে এসব কী ধরনের অসভ্যতা? তুষির মুখটা ছোট হয়ে গেল। ভদ্রলোক রেগেমেগে বললেন, যাও এক্ষুনি এখান থেকে, বের হয়ে যাও। ও মিনমিন করে বলল, চাটা কোথায় রাখবো? কোথাও রাখতে হবে না, তোমার হাতে আনা চা আমি খাবো নাকি? নিষ্পাপ মনে বলল সে। ও, আপনি খাবেন না? তাহলে আমি খেয়ে ফেলি। শওকতের ঠোঁট ফাঁকা হয়ে গেল। তবদা খেলেন এক চোট। কাকে ধমকালেন এতক্ষণ? এ মেয়ের মাথায় কি একটু বুদ্ধিও নেই? তুষি সত্যিই কাপ নিয়ে হাঁটা ধরল। মোটা স্বরে বললেন তিনি, এই দাঁড়াও। থামল মেয়েটা। ভদ্রলোক গজগজ করে বললেন, আমি বললাম খাবো না, আর তুমিও আমার সামনে থেকে কাপ নিয়ে চলে যাবে? গুরুজনদের সাথে কিভাবে কেমন আচরণ করতে হয় না হয় সে ন্যূনতম সহবতটাও বাবা মা শেখায়নি, তাই তো? তনিমা সদ্য শাশুড়ির ঘর থেকে বেরিয়েছেন। স্বামীর চেঁচামেচি শুনে নিচে আর গেলেন না, জোরালো পায়ে ঘরের দরজায় এসে দাঁড়ালেন। তুষির ভারী মেজাজ খারাপ হলো। ওকে বলেছিল বলুক, বাবা মা টানলো কেন? জবাব দিল মুখের ওপর, না শিখলে তো আর নিয়ে যেতাম না। আমরা বস্তিতে বড় হওয়া গরিব মানুষ, আমাদের মুখেও যা মনেও তাই। বড় লোকদের মতো ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারি না। বললেন নিয়ে যেতে, নিয়ে যাচ্ছি। আপনার মন মাফিক অত ধরিবাজি করতে পারবো না, বুঝেছেন? শওকত হতচেতন, হতবাক, পরপরই ফেটে পড়লেন রোষে। কি বললে তুমি? তোমার এত বড়? পথিমধ্যেই ভেতরে ছুটে এলেন তনিমা। তুষিকে আড়াল করে ওর সামনে এসে থামলেন। বিগড়ে যাওয়া পরিস্থিতির সামাল দিতে বললেন, থাক থাক, ছাড়ো। বাচ্চা মেয়ে কি বলতে কি বলেছে। তুষি, তুমি এখন যাও। তুষি আর কথা বাড়ালো না। খিচড়ে আসা তবিয়তের রাশ টানতে কাপটা টেবিলে রাখলো চুপচাপ। তার প্রস্থান দেখে শওকত কটমটিয়ে উঠলেন। কত বড় সাহস দেখলে? কিভাবে আমার মুখের ওপর আমাকে ধরিবাজ বলে গেল? তনিমার স্বর নরম। আহা থাক না, বাদ দাও। মেয়েটা অত আদব কায়দা জানে না, বাবা মা নেই। দাদির কাছে কতটুকুই বা শিখেছে বলো? তুমিও বা কেন এসব বলতে গেলে?
আমি কেন বললাম মানে? আমি বলেছি বলেই ও বলবে? তনিমা তর্কে যেতে চাইলেন না, প্রসঙ্গ কাটাতে বললেন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও। কিন্তু ব্যাপারটা পছন্দ হলো না শওকতের। কথার ভাঁজে তীর ছুড়লেন তিনি। তোমার মনে হয় না তুমি মেয়েটাকে একটু বেশি প্রশ্রয় দিয়ে ফেলছো? একটা বস্তির মেয়েকে তো এত মাথায় তোলার কোনো কারণ দেখছি না। তনিমার স্বর শান্ত। ও বস্তিতে বড় হয়েছে, ভাগ্যক্রমে তোমাদের মতো আলিশান বাড়ি পায়নি, তাই বলে বস্তির মেয়ে ট্যাগটা এভাবে সবসময় ওর সাথে জুড়ে দিও না। এটা তো কারো স্থায়ী পরিচয় হতে পারে না, তাই না? সমাজে অবস্থানের দিক থেকে ছোট হলেই মানুষটাকেও যে খুব ছোট করে দেখতে হবে এটাও কিন্তু ঠিক নয়। শওকত কঠিন গলায় বললেন, যে যা আমি তাকে তাই বলতে শিখেছি। ও এমন কেউ নয় যে ওকে আমার সম্মান দিয়ে কথা বলতে হবে। তনিমা সূচক শব্দ করলেন, বিরক্তি গিলে বললেন, তোমাকে আমার নতুন করে কিচ্ছু বলার নেই। আফসোস হলো আমার ছেলেটা বাকি সব আমার মতো পেলেও অহংকার পেয়েছে ঠিক তোমারই মতোই। যাকগে, এসব নিয়ে কথা বলতে চাই না, নিচে যাই দেখি। তনিমা বেরোতে নিলেই বাক্য ছুড়লেন শওকত, কথা কাটাচ্ছ তনিমা? কাটাও, কিন্তু একটা কথা মনে রেখো, লাই দিয়ে বাদরকে কখনো মাথায় তুলতে নেই, তাহলে একসময় তারা চুল ছিঁড়ে নেয়। তনিমার উত্তর এলো সাথে সাথে, ও বাদর নয়, ও আমার ছেলের বউ। শওকত বিদ্রুপ করে বললেন, ছেলের বউ? ছেলে নিজেই তো ও মেয়ে বউ বলে মানে না। সেটা এখন মানে না, কিন্তু ভবিষ্যতেও যে মানবে না তার গ্যারান্টি কি? শোনো, বিয়ের কালেমা তো আর মিথ্যে নয়। হয়তো এভাবে একসাথে একই ছাদের নিচে থাকতে থাকতে ওরা একে অন্যের মায়ায় জড়িয়ে পড়বে। হয়তো সংসার ধর্ম নিয়ে অজ্ঞ মেয়েটা একদিন ঠিক বুঝবে এ বাড়িতে তার অধিকারের কথা। তোমরা যে যাই ভাবো না কেন, বিয়ের মতো একটা পবিত্র ব্যাপারকে শুধুমাত্র সমাজের এই ছোট বড় ভেদ থেকে আমি অন্তত নিচু করে দেখতে পারবো না। শওকত হাসলেন, ফের সেই তুচ্ছ হাসি। ছেলেকে চেনা নিয়ে প্রায় খুব অহংকার করো, এই তোমার চেনার নমুনা? তোমার ছেলে ওই অশিক্ষিত মূর্খ চোর মেয়েটার মায়ায় পড়বে? এসব কখনো সম্ভব? তনিমা ছোট্ট শ্বাস ফেলে বললেন, তা অবশ্য ঠিক, সবার মনে মায়া মমতা থাকবে এমনটা তো নয়, শত হলেও বাপের রক্ত আছে গায়ে। শওকত ফুঁসে উঠলেন অমনি, তনিমা, আবার সেই এক কথা? আমার দুর্বলতা ধরে বারবার খোঁচা দেওয়াটা দেখছি তোমার অভ্যেস হয়ে গেছে। তা কি বলবে এখন? তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, অন্য মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম, এইসবই তো, তাই না? বলো বলো, তর্ক জেতার খাতিরে এসব পুরনো অস্ত্রের প্রয়োগ ছাড়া আর কী বা পারবে তুমি? তনিমা কাষ্ঠ হেসে বললেন, আমি কিছু না বলতেই তুমি বুঝে গেলে, তাহলে তো আর আমার বলার কোনো দরকারই পড়ল না। আসলে আমি বলতে চেয়েছিলাম, স্বার্থ ছোট থেকে দেখেছে ওর বাবা ওর মাকে সম্মান করেনি, তাহলে সেই ছেলে নিজের বউকে কি করে সম্মান করবে বলো? যতই হোক ছেলেরা তো বাবাকে দেখেই শেখে। ভদ্রলোক আশ্চর্য চোখে বললেন, তুমি তোমার সাথে ওই মেয়েটার তুলনা করছো? ওই মেয়েটা একটা চোর, অমন রাস্তার মেয়ের সাথে নিজের তুলনা করছো তনিমা? আমাকে যুক্তিতে হারানোর জন্য নিজেকে অন্তত এত ছোট জায়গায় নামিও না যেখান থেকে আর ওঠা না যায়। তনিমার পরিষ্কার উত্তর এলো, আমি কখনো পয়সা দিয়ে মানুষকে বিবেচনা করতে শিখিনি। আমার কাছে সবাই মানুষ, আর নানান পরিস্থিতিতে সেই মানুষের স্বভাব বিগড়ে যায়। হতে পারে তুষির সাথেও এমন কিছু হয়েছে। যাই হোক না কেন, আমি এখন আর ওর অতীত জানতে চাই না। ও আমার স্বার্থের স্ত্রী, আর এটাই এখন ওর একমাত্র পরিচয়। যেদিন মেয়েটার সংসার নিয়ে একটু সিরিয়াস হবে, সেদিন আমি নিজে ওর অধিকার বুঝিয়ে দেব ওকে। তুমি বরং তোমার ব্যবসা নিয়ে ভাবো, এসব সংসারের ব্যাপারে তো আগে কখনো মাথা ঘামাওনি, তাই আজও ঘামিও না, অনুরোধ। তনিমা বেরিয়ে গেলেন। ক্ষোভে কিরমির করে উঠলেন শওকত। টগবগে রক্তের ধাঁচ নিয়ে চায়ের কাপটাকে তুলে আছাড় মারলেন মেঝেতে। তুষি হেলে দুলে হাঁটছে, গুনগুন করে গান তুলেছে গলায়। সদ্য সদ্য 3 পিস পরেছে বলে ওড়না খুব একটা গায়ে থাকতে নারাজ, বারবার ঢলে ঢলে হাতে খসে পড়ছে। তুষির অবশ্য ওড়না নিয়ে মাথা ব্যথা কম। ইউসা ওকে নিজের থেকে আরও 5টা জামা দিয়েছে। আর বড়ই আশ্চর্যের ব্যাপার, রেহনুমা এ নিয়ে কিচ্ছু বলেননি। ভদ্রমহিলার বোধহয় একটাই লক্ষ্য, তুষিকে দিয়ে কাজ করানো। তুষি ওড়নার মাথা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছিল।
ও ঘরে এক দম্পতির মাঝে যাকে নিয়ে একটু আগেই ঝড় বয়ে গেল, সেই মেয়ের এমন ফুরফুরে মেজাজ বাড়ির পাপোশগুলো নিতে পারেনি বোধহয়। হাঁটার ফাঁকেই পাটা বাঁধল ওতে। ব্যাস, তুষি হুমড়ি খেলো। মেঝেতে থুবড়ে পড়া থেকে নিজেকে বাঁচাতে দুহাত দিয়ে আঁকড়ে ধরল বিশাল দরজার কপাটটাকে। কাঠের সাথে শুকনো শরীরের সংঘর্ষে শব্দ হলো কিছু। অমনি ঘাড় ফিরিয়ে চাইল অয়ন। তুষি কোনো রকম ঠিকঠাক হয়ে দাঁড়িয়েছে। ও বলল, কে? মেয়েটা ভয় পেল, শিরদাঁড়া সোজা করে ভাবল, এই রে, এটা কার ঘর? ওই ডাক্তারের নাকি? বিটকেল পুলিশের ভাই তো নির্ঘাত আরেক বিটকেল হবে। তুষি বিপদ বাড়াতে চাইল না, ছুটতে নিল হুড়মুড়িয়ে। সহসা ডাক ছুড়ল অয়ন, এই দাঁড়াও। থামল মেয়েটা, জিভ কাটল চোখ বুজে। অয়ন গম্ভীর কণ্ঠে বলল, এদিকে এসো। তুষি তৎপর চিবুক নামিয়ে নিল বুকে, একটা অপরাধী ভাব করে ঢুকলো ঘরের ভেতর। যদিও মনে হচ্ছে অয়ন বদপুলিশের মতো অতটা জাদরেল হবে না। প্রথম দিন যখন ও পড়ে গেল, কি সুন্দর ঔষধের কথা বলেছিল লোকটা। তারপর ওই দিন গাড়ির দরজা খুলে বের করলো ওকে, তাও তুষির বুক দুরুদুরু করছে। এমন করে ডাকলো, কি বলবে কে জানে। অয়নের রুম সাদামাটা, অত আহামরি বাড়তি জিনিস নেই। খাটের পাশেই একটা মাঝারি কাউচে বসে পড়ছিল সে, হাতে মোটা বই, চোখে চশমা। তুষি সামনে এসে দাঁড়াতেই চশমা খুলে বন্ধ বইয়ের ওপর রাখলো অয়ন। প্রশ্ন করলো ওভাবেই, ঘরে উকি মারছিলে কেন? কিছু চুরি করবে? সজোরে মাথা ঝাঁকায় তুষি। না না, আমি তো হোঁচট খেয়ে পড়তে যাচ্ছিলাম, দরজাটা সামনে পেয়ে ধরলাম, আর তাতেই। অয়নের ভ্রু উচালো। তাই? কিভাবে বিশ্বাস করব তুমি সত্যি বলছো? এর আগে তো একবার আমার ওয়ালেট চুরি করলে। তুষি লজ্জা পেল, বিব্রতকর লজ্জা। খুব আস্তে করে বলল, ওটাতে বেশি টাকা ছিল না। সে না থাকুক, কিন্তু চুরি তো করেছিলে। কারো 1 টাকা চুরি করাও অন্যায়। মহা বিরক্ত মেয়েটা হু হা করল না। এটা এমন এক বাড়ি যেখানে ন্যায় অন্যায় নিয়ে 4 বেলা জ্ঞান দেয়া হয়। তুষি মনে মনে অয়নের কথা ভেঙালো। কারো 1 টাকাও চুরি করা অন্যায়? এলেন আমার জ্ঞানের পিতা। নিজেদের বেলায় এত অন্যায় বুঝিস, তাহলে আমার বেলা কি? আমাকে যে এভাবে বাড়িতে গুম করে রেখে সব কাজ করাচ্ছে, সেটা বুঝি খুব আনন্দের ব্যাপার, তাই না? মুখে মেয়েটা বলল না কিছু। চোখ দুটো ঘোরাতেই নজর বিঁধল অয়নের ঘরে। দেয়ালের একটা বিশাল অংশ জুড়ে বইয়ের তাক। তুষির মুখ হা হয়ে গেল, চোখ কপালে তুলে বলল, এত বই? এসব আপনার? কপালে ভাঁজ ফেলল অয়ন। বিভ্রান্ত হলো তুষির আলোকিত মুখখানা দেখে। চোররা কখনো বই নিয়ে ভাবে? তুষি শুধু ভাবলই না, চপল পায়ে বইয়ের কাছে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে বিস্ময়ের ভেলকি। মনে হচ্ছে একটা ছোট লাইব্রেরির সামনে দাঁড়িয়ে সে। অয়ন প্রচুর বই পড়ে, ফিকশন, নন ফিকশন থেকে সব কিছু। তুষি হাত বাড়াতে নিয়েও গুটিয়ে আনলো। পিছু ফিরে বলল, বইগুলো আমি একটু ছোবো? অয়নের বিভ্রম প্রগাঢ়। বলল, তাও? চটপট একটা বই হাতে নিল তুষি। বানান করে করে লেখকের নাম পড়ল। সময় লাগলো তাতে। তারপর প্রফুল্ল চিত্তে বলল, হুমায়ুন আহমেদ? উনি বুঝি বইও লেখেন? আকাশ থেকে পড়ল অয়ন। তুমি ওনাকে চেনো? তুষি দুরন্ত মাথা নাড়ে। হ্যাঁ, বস্তিতে রাবেয়াদের ঘরে সাদা কালো টিভি ছিল একটা। প্রত্যেক শুক্র শনি করে সিনেমা হতো। ওনার বানানো কতগুলো সিনেমা যে দেখেছি আমি। অয়ন মনোযোগ দিয়ে দেখল তরুণীর ঝলমলে মুখটা। সেদিন সুযোগ পেয়ে তার পকেট কাটা তুষি আর বাচ্চাদের মতো এক একটা বই হাতে নিয়ে ছোঁয়া তুষির মাঝে আজ যেন বিস্তর ফারাক। তাহলে এর কোন সত্তাটা আসল? তাকের একপাশে ইংরেজি গল্পের বই রাখা। তুষি একটার পাতা উল্টে বলল, এগুলো তো ইংরেজি। আপনি ইংরেজি বই পড়েন? আমার না ইংরেজি শেখার খুব শখ। ওই যে বিদেশিরা ঝরঝর করে বলে না, অমন বস্তিতে তো উল্টাপাল্টা বলতাম, কেউ ধরতেই পারতো না। কিন্তু আপনাদের বাড়িতে সবাই এত পড়াশোনা জানা, অভ্যাসে 2-1টা ভুলভাল বের হলেও খুব একটা কিন্তু বলি না এখন। বলেই ফিক করে হেসে ফেলল তুষি, যেন ভারী মজার কথা শুনিয়েছে। অয়ন হাসল না, বরং সূক্ষ্ম নজরে মেপে নিল ওকে। বসা থেকে উঠে এলো এবার। জিজ্ঞেস করলো কোমল স্বরে, তুমি বই পড়বে? তুষি ভ্রু কপালে। আমি? না না, ইংলিশ বইয়ের কথা বলিনি। হুমায়ুন আহমেদকে চেনো তো? পড়বে একটাও?
তুষি মাথা নোয়ালো। মেয়েকে ইজ্জতের ব্যাপার স্যাপার দূরে ঠেলে বলল, আমি তো অত পড়াশোনা জানি না, ক্লাস 3 পর্যন্ত পড়েছিলাম, এত কঠিন কঠিন বাংলা শব্দ বুঝবই না কিছু। অয়নের মায়া হলো, ভালোও লাগলো কিছুটা। এ বাড়িতে তো ও ছাড়া তেমন কেউ বইটই পড়ে না। তাই তুষির আগ্রহ একটা ক্ষীণ শব্দে কড়া নাড়ল মনে। বলল, আচ্ছা বেশ, চাইলে আমি তোমাকে পড়ে শোনাতে পারি। চোখে অবিশ্বাস নিয়ে চাইল তুষি। আপনি পড়ে শোনাবেন? শোনাবো, তবে সব সময় হবে না, যখন ফ্রি থাকবো তখন, আর সেটাও আমার মুডের ওপর ডিপেন্ড করবে। চলবে? তুষির অত ভাবনা চিন্তা নেই, যা পায় তাই সই। সজোরে ঘাড় নাড়ল। হ্যাঁ হ্যাঁ। অয়ন চেয়ার দেখালো। বসো। তুষি বসলো, দৃষ্টির ওই অভিভূতি নিয়ে সেলফে চেয়ে রইল তখনও। অয়ন পরের প্রশ্ন ছুড়ল, কফি খাবে? তুষির কাছে কফি দামি খাবার, ছোট থেকে জেনেছে ওসব বড়লোকদের জিনিস। চুলায় জাল করা রং চা কিংবা টঙের দুধ চাটাই বড়জোর খেয়েছে সে। এক কথায় মাথা ঝাঁকালো। হ্যাঁ, তুষি ভেবেছিল অয়ন কফির জন্য বাইরে যাবে, অথবা রেশমিকে বলবে এনে দিতে, কিন্তু ওকে রুমের কোণার দিকে পা বাড়াতে দেখে ভ্রান্ত হলো কিছু। এ ঘরে একটাই বড়সড় জানালা, হুড় হুড় করে যা আলো আসে তাতেই ঝকঝক করে সব। জানালার পাশ ঘেঁষে একটা কফি কর্নার বসিয়েছে অয়ন। ছোট্ট একটা টেবিলের ওপর সব সরঞ্জাম রাখা। কফি মেকারে হাত দিতেই কৌতূহলে এগিয়ে এলো তুষি। পাশে দাঁড়িয়ে বলল, এটা দিয়ে বানাবেন? হ্যাঁ, এই মেশিনটাকে আমি অনেক দোকানে দেখেছি। আপনারা কত বড়লোক, ঘরের ভেতরেও কফি বানানোর মেশিন থাকে। অয়ন হেসে ফেলল। বলল, তোমাকে প্রথম দিন আমি যতটা চালাক আর ধূর্ত ভেবেছিলাম তুমি তার আশেপাশেও নও। পকেট মারতে তোমার হাতটা পাকা হলেও মাথাটা কিন্তু এখনও খুব কাঁচা। তুষি কথার মারপ্যাঁচ ছাড়াতে গেল না। মন দিয়ে দেখল মেশিনের সরু ট্যাপ গড়িয়ে কফি পড়ার দৃশ্য। অয়ন খেয়াল করে বলল, এখন বলো না যে ওটাও শিখতে চাও। তুষি চোর মুখে তাকালো, কণ্ঠ মৃদু। না মানে কিভাবে বানায় এটা দিয়ে? শ্বাস ফেলে মাথা নাড়ল অয়ন। ফিল্টার হোল্ডার দেখিয়ে বলল, এটা ধরো। তুষি উৎফুল্ল চিত্তে হাত বাড়াতে গেলে ওড়নার ঝাপটা লাগলো পাশের খালি কাপের গায়ে। কাচের তৈরি মগটা উল্টে পড়তে নিলে ঘাবড়ে গেল অয়ন। মার্বেল মেঝেতে পড়লে কাচ নিশ্চিত ভাঙবে, টুকরো টুকরো হয়ে গড়াবে এদিক সেদিক। সতর্কতায় ছেলেটা ছিটকে এক পা সরল পেছনে, তবে কাপটা মেঝে অবধি পৌঁছালো না। চট করে এক হাত পেতে ধরে ফেলল তুষি। চোখ তুলে অয়নের দিকে চাইল। তারপর ছেলেটার মুখে ভরকে যাওয়া ছাপ বসেছে, গোল চোখে হতবুদ্ধি ভাব। একটু আগেই ওকে বোকা বলা মানুষটার চেহারায় এমন তবদা খাওয়া চিহ্ন দেখে মজা পেল তুষি। খিলখিল করে হেসে উঠল জোরে। অয়ন ধাতস্থ হলো, গলায় শ্লেষা কাটাতে মুখের সামনে হাত নিয়ে কাশলো একটু। তুষি তখনও হাসছে। কিসে এত আনন্দ পেয়েছে কে জানে। কপাল গুছিয়ে রেখেই মেয়েটার পানে ভালো করে চাইল অয়ন। খেয়াল করলো জানালার গ্রিল মারিয়ে নরম সূর্যের একটা আড়াআড়ি কিরণ তুষির ফর্সা মুখে বসেছে। ক্ষুদ্র গভীর গর্তের মতো টোল পড়েছে গালে, লালচে ঠোঁটের সাথে হাসছে ডাগর চোখ। দৃষ্টিতে অপার দীপ্তির সঙ্গে মুখশ্রীতে খুব আশ্চর্য মায়া। অয়নের কেন যেন মনে হলো এতটা মায়া বোধহয় অন্য কিছুতে ও কখনো দেখেনি। শিশির ভেজা শিউলির মতো, যা ভোরের আলোতে ফুটতে চাওয়া পুষ্পের মনোরম যে সৌন্দর্য। মেয়েটা কি সেই সৌন্দর্যের মতো সুন্দর?